গণভোট প্রশ্নে জামায়াতের আলোচনায় বসার আহ্বানে সাড়া দিচ্ছেন না বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। নির্বাচনের আগে গণভোট আয়োজনে আইনি বাধা দেখছে না জামায়াত। দলের তরুণ কর্মীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি হতে বললেন আমির। নির্বাচনে বেগম জিয়া ও ছেলে তারেক রহমানের প্রার্থিতায় আশাবাদী বগুড়াবাসী। বঞ্চনা ঘুচিয়ে উন্নয়নের সিঁড়িতে আরও এক ধাপ এগোনোর প্রত্যাশা। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। গণভোট নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে ডিবিসি নিউজকে জানান কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তখন দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল। একই দিন রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ জানান জামায়াতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি, তাই দলটির আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বিএনপি মনে করেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব এক ধরনের তামাশা। তফসিল ঘোষণা হলেও নির্বাচনের আগে গণভোট হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা দেখছে না জামায়াত, যে কারণে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট চায় দলটি। রাজধানীতে এক অনুষ্ঠানে একই দিনে দুই ইস্যুতে এমন অনড় অবস্থানের কথা জানান দলটির নেতারা। আর তরুণদের ভবিষ্যৎ বৃহৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোন একটি রাজনৈতিক দলের আনুগত্য বা আজ্ঞাবহ কোন সিদ্ধান্ত আগামী দিনে যদি আসে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ডাকসু জাকসু রাকসু চাকসুর মতো জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে। ডাকসু রাকসু চাকসু জাকসুতে সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তফসিল ঘোষণা হলেও নির্বাচনের আগে গণভোট হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মনে করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কত আইনগত বাধা নাই, সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন, তারপরেও গণভোট করার সময় থাকে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক সুস্থ হইতে হবে। এদিকে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের এক আয়োজনে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই, তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। হাসান আল মামুন, ডিভিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের প্রার্থিতায় সারা দেশের দৃষ্টি এখন বগুড়ার দিকে। স্থানীয়রা বলছেন মা ছেলের প্রার্থিতা বগুড়াবাসীর কাছে গৌরব ও আশীর্বাদের। স্বাধীনতার পর বগুড়ার মৌলিক যত উন্নয়ন তার সবগুলোই হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরেই। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ১.৫ দশকের বঞ্চনা ঘুচিয়ে উন্নয়নের সিঁড়িতে আরও এক ধাপ এগোবে বগুড়া, এমন প্রত্যাশা সচেতন মহলের। বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজ 2005 সালে বগুড়া মডেল স্কুল নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বিশেষ অবদান রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হাতে গড়া প্রতিষ্ঠানটি প্রতি বছর এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্তি এবং শতভাগ পাশের হারে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে থাকে। শুধু শিক্ষার প্রসারই নয়, বেগম খালেদা জিয়ার হাতে বগুড়ায় সব উন্নয়নই তদারকি করতেন তারেক রহমান।
স্থানীয়রা বলছেন সে সময় উন্নয়নের জন্য বগুড়াবাসীকে কখনো রাজপথে নামতে হয়নি। আধুনিক নগর গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। বগুড়াতে আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো সরকার থাকতে কোনো উন্নয়নও হয়নি, কোনো কাজও বগুড়াতে হয়নি। তারেক রহমানই এবার প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমাদের বগুড়া থেকে তো আরো লাখ লাখ শুকরিয়াতে হবে এবার তারেক রহমান। মধ্যরাতে সে একা বা সঙ্গে একজনকে নিয়ে গোটা শহর ঘুরে দেখতেন। বগুড়াবাসী তাকে প্রবলেমটা বলার জন্য যে আসবে তার আগে সে প্রবলেমটা সলভ করে দিত। তারেক রহমানের পথে প্রান্তরে ছুটে চলা এবং উন্নয়ন কাজ তদারকির ক্ষেত্রে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়ায় যেন খুঁজে পান প্রবীণরা। বগুড়ার যেটুকু উন্নয়ন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হয়েছে সেটা জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে এবং খালেদা জিয়াও সেটা অব্যাহত রাখছে এবং আশা করি যে আগামী দিনে সেটা অব্যাহত থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তিনি যে কোনো বিষয়ে সুধীর সমাবেশ করতেন, এই বিষয়গুলো তারেক সাহেবের মধ্যেও আমি দেখেছি। এই দিক থেকে তার বাবা ছেলের অনেক মিল খুঁজে পাওয়া যায়। সচেতন নাগরিকরা বলছেন আওয়ামী লীগের সময়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়াকে অবহেলা করা হয়েছে। তাদের প্রত্যাশা বিএনপি ক্ষমতায় গেলে বগুড়ার বঞ্চনা আর থাকবে না। যে কোনো বিষয়ে তারা সবসময় অগ্রগামী বগুড়া, বিশেষ করে উত্তরবঙ্গে, এটা সবাই জানে। রাজনীতির প্রতিহিংসার কারণে এটাকে থামিয়ে রাখা হয়েছে। তো আমরা আশাবাদী তো এইবার এই কিছু একটা পরিবর্তন আসবে। স্থানীয় নেতারা বলছেন দুটি আসনেই সর্বোচ্চ ভোটে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন তারা। অভূতপূর্ব সাড়া মিলছে জনগণের কাছ থেকেও। এবার মা এবং ছেলে দুইজনই বগুড়া থেকে নির্বাচন করছেন। বগুড়া সদর থেকে সর্বোচ্চ ভোট আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়েছিলাম। এবারও যেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সর্বোচ্চ ভোট বগুড়া থেকে দিতে পারি। 2001 সালে বগুড়া 6 আসনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটে জয়ী হবার অনন্য রেকর্ড করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার সেই আসনে প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বগুড়া 7 আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়। শুক্রবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। এ সময় ডিএমপির ডগ স্কোয়াড চার্চ এলাকা তল্লাশি চালায়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। আজ গির্জাটিতে খ্রিস্ট জন্মজয়ন্তী 2025 উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাঝারুল ইসলাম। শত বছরের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা নোয়াখালী। 4 লেন সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাতি না থাকায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় রাতে। শহর জুড়ে বেড়েছে চুরি ছিনতাই। সবকিছু নিয়ে অভিযোগ আর হতাশার শেষ নেই শহরবাসীর। সড়কে বাতির ব্যবস্থা অপ্রতুল থাকার কথা স্বীকার করে নানা উদ্যোগের কথা জানালেন পৌর কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভা মাইজদি নামেও খ্যাতি আছে এই শহরের। রাত নামতেই ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় শহর জুড়ে। নেই পর্যাপ্ত আলো, তাই বাসাবাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠানে চলছে অবাধে চুরি আর পাড়া মহল্লায় ছিনতাই। আর রাত বাড়লেই শুরু হচ্ছে নেশাগ্রস্ত ও বখাটেদের উপদ্রব। পৌরসভার যে লাইটগুলো এখন তো নিয়মিত বা ঠিকমতো জ্বলে না, আর না জ্বলার কারণে যাইয়া এখানে চোর ডাকাতের উৎপাত শুরু হয়। ব্যবসায়ীদের মালপত্র আসা যাওয়া করতে অনেক সময় ছিনতাইকারীর কবলে পড়ে। লাইটের কারণে আমরা রাত বিরাত বাইরেতে আমাদের ভয়ভীতি হচ্ছে, চুরি চিন্তায় বাড়ি গেছে। পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। দায়িত্বশীলদেরকেই আমরা দায়ী করব। যে লাইট পোস্টগুলো আছে এগুলো অত্যন্ত নিম্নমানের। বাইরে একটা গাড়ি রাখতে গেলে সেটা আপনার নিরাপদ না। এখন দোকান এভাবে আমরা রাখি গেলে এটারও কোনো নিরাপত্তা নাই। এজন্য আমরা চাই যে শহরের লাইটগুলো যেন সুন্দরভাবে যেন তত্ত্বাবধান করা হয়। অপ্রতুল আলোর কারণে অপরাধ বাড়ছে, একই সঙ্গে অপরাধী শনাক্তকরণেও বেগ পেতে হচ্ছে বলে জানায় পুলিশ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইটিং করা হয়, পরবর্তীতে হয়তো দুর্বৃত্তরা সেই লাইটগুলো ভেঙে ফেলে। অনেক সময় হয়ে যায় নষ্ট হয়ে যায়, তারপরে কেউ হয়তো ওটা সময় মতো সারছে না, সেটা মেরামত করছে না। সেই জন্য অপরাধগুলো যখন হয়, আশেপাশে সব জায়গায় লাইট আছে কিন্তু ওই জায়গাটাতে লাইট ছিল না, নাই বা নষ্ট, তখন আমাদের তদন্ত করতে একটু হিমশিম খেতে হয়। পৌরসভার বৈদ্যুতিক খুঁটিগুলোতে 6,500 বাতি থাকলেও সেগুলো মাত্র 15 ওয়াটের, আর এগুলোর মধ্যে 5 শতাধিকই নষ্ট হবে। সেটা আবার পরিবর্তন করা হবে। আগে যদি কম আলো কম ওয়াটও থাকে, 15 ওয়াট ছিল কয়েকটা জায়গায়, এখন সেটা 20 ওয়াট আমরা করে দিয়েছি। অলরেডি কাজ চলতেছে।
নিজস্ব স্থায়ী খুঁটিতে উন্নতমানের বাতি ব্যবস্থা না করলে শহর জুড়ে চুরি ছিনতাই সহ বড় ধরনের অপরাধ বাড়ার শঙ্কা নাগরিকদের। ডিভিসি নিউজ ডেস্ক। সময়োপযোগী উদ্যোগ এবং সঠিক পরিকল্পনা কিভাবে পরিবর্তন আনে একটি পৌরসভার, বগুড়া পৌরসভা তার একটি অনন্য উদাহরণ। পৌর কর আহরণে সক্ষমতা বৃদ্ধি, বাজারের অবকাঠামো উন্নয়ন, পৌরসভা ভবনে নারী কর্নার তৈরি এবং ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো উদ্যোগ পাল্টে দিয়েছে বগুড়া পৌরসভাকে। আর এগুলো সম্ভব করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্রাক্টের বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্প। বিস্তারিত রিপন আহমেদের চিত্রে হাসিব পান্থর প্রতিবেদন। একটি জনবহুল শহরের এক পরিচিত দৃশ্য, তবে আগে পরিচ্ছন্নতার আয়োজন এতটা সহজ ছিল না। বগুড়া পৌরসভা থেকে আমাদের বালতি দেওয়া হয়েছে, অনেক পরিবার দিতে চাইতো না, হাতে গ্লোভস দেওয়া হয়, তাদের পোশাক দেওয়া হয়, এখন আরো ভালো হয়েছে। কেবল পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বৃদ্ধিই নয়, সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের মাঝেও। অবকাঠামোগত পরিবর্তন এসেছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিববাড়ি বাজারেও, যার সরাসরি সুফল ভোগ করছেন নাগরিকরা। এলোমেলো ছিল, এখন সুন্দর গোছানো হয়েছে, বাজার করতে ভালো লাগে। কাঁচা ছিল, যে বৃষ্টি ভিজছিলাম, মাটিতে বসেছিলাম, এখন পাকা হওয়াতে সুবিধা আছে, বেচা কিনা ভালো আছে, খরিদ্দারের আসা যাত ভালো আছে, ব্যবসায়ীরা ব্যবসা করে আরাম পাচ্ছে, আমরাও ক্রেতারা এবং খুশি। আর এগুলো সম্ভব করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্রাক্ট এর বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্প। একটি পরিস্থিতিতে যখন একটা নাজুক অবস্থা বগুড়া পৌরসভার, তখন সুইস কন্ট্রাক্ট বগুড়া আসে, ওনাদের সাথে আমার কথা হয়। সুইস কন্ট্রাক্টের মাধ্যমে কাজটা করলে আমার অর্থনৈতিক সাহায্য হচ্ছে আমার পৌরসভার, গভর্নমেন্ট থেকে এটি করা হচ্ছে, এটি আপনারা সহযোগিতা করেন। জেলা শহরের প্রশাসনিক প্রাণকেন্দ্র পৌরসভাতেও দেখা যায় অভিন্ন চিত্র। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনার প্রভাবে পাল্টেছে নাগরিক সেবা পরিস্থিতি। বর্তমানে আমাদের একটা ডিজিটাল ডাটাবেজ আছে, আর এটার ফলে আমাদের রেভিনিউ অনেক বৃদ্ধি পেয়েছে। রাজস্ব বৃদ্ধির জন্য বগুড়ার সাতমাথায় একটা ডিজিটাল বিলবোর্ড তৈরি করেছি, উইমেনদের জন্য একটা উইমেন বিজনেস কর্নার তৈরি করেছি। উত্তরের সমৃদ্ধ এই জনপদটিতে নারীদের আরও উদ্যোগী করে তুলতে সরকারি কোনো সংস্থার এমন আয়োজন ছিল বিরল। প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বগুড়া পৌরসভা ভবনে 2024 সালে নির্মিত হয়েছে নারীদের জন্য বিশেষ কর্নার। গুরুত্বপূর্ণ বগুড়া পৌরসভা একসময় ছিল আর্থিকভাবে অনগ্রসর। সুইস কন্ট্রাক্টের সহায়তায় জরিপ পরিচালনা করে এখন বেড়েছে হোল্ডিং ট্যাক্স আদায়ের পরিমাণ। পৌরসভার দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদানে এসেছে ইতিবাচক পরিবর্তন। 2022 সালে আমাদের স্থানীয় সরকার বিভাগের একটি পত্র নিয়ে সুইস কন্ট্রাক্ট নামক এই প্রতিষ্ঠানটি আমাদের পৌরসভায় আসে এবং ওনারা আমাদেরকে এই ধারণাটা দেয় যে এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার আয় বৃদ্ধি করা সম্ভব এবং স্থানীয় পর্যায়ে যে সম্ভাবনাময় যে খাত, সেই খাতে প্যাট্রোনাইজ করা যায় বা কাজ করা যায় যাতে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। সরকারি বেসরকারি উদ্যোক্তা পর্যায়ের বৈঠক স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে রাখে ইতিবাচক ভূমিকা। 2022 সাল থেকে গঠিত এলইডি কমিটির নিয়মিত আলোচনা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরের এই অঞ্চলকে করেছে আরও সমৃদ্ধ। সুইজারল্যান্ড গভর্নমেন্টের আর কি এটা প্রবৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের অধীনে এলইডি কনসেপ্টে আমরা যে কাজগুলি করছি সেগুলো যেমন ট্রেড লাইসেন্স, তারপরে আপনার যে ওই হোল্ডিং ট্যাক্স, এইগুলো সার্ভে করছে বগুড়া পৌরসভা। এলইডি কমিটি লাইট ইঞ্জিনিয়ারিংয়ে যে সাপোর্টটা দিছে কৃষি ইঞ্জিনিয়ারিং, এটা কৃষি উৎপাদনে বেশ সহায়ক ভূমিকা পালন করছে। সকলের সম্মিলিত উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা একটি সরকারি ব্যবস্থাপনাকে যে করতে পারে আরও শক্তিশালী এবং জনবান্ধব, বগুড়া পৌরসভা রেখেছে সেই দৃষ্টান্ত। আর এই সমন্বিত প্রয়াসই পৌরসভাটিকে সিটি কর্পোরেশনের দিকে নিয়ে যাবে অচিরেই। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, বগুড়া। রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সন্ধ্যায় পাংশা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সোবহান মিয়ার সভাপতিত্বে পৌর শ্রমিক দলের যৌথ আয়োজনের আজিজ সর্দার বাসস্ট্যান্ড এলাকায় দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ AR মাহমুদুল হক রোজেন। পরে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। বর্ষা মৌসুম শেষেও জলাবদ্ধতায় শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেশিরভাগ সড়ক। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাসাবাড়ি সহ শিল্প কারখানায় দূষিত ও নোংরা পানিতে সয়লাব এসব সড়ক।
ফলে স্থানীয় পোশাক শ্রমিক ও সাধারণ মানুষের ভোগান্তিতে চরমে। দীর্ঘদিনের এই সংকট নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। এ সময় পরিক্রমায় জনপ্রতিনিধি পরিবর্তন হলেও ভাগ্য বদল হয়নি এলাকাবাসীর। এ দৃশ্য শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকার। শিল্পায়নের প্রভাবে এখানে প্রতিদিনই গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান। বাড়তি চাপ সামলাতে নেই কোনো স্থায়ী পরিকল্পনা। বেশিরভাগ সড়ক সারা বছরই ডুবে থাকে নোংরা ও দূষিত পানিতে। প্রতিদিন এই পানি পেরিয়ে গন্তব্যে যেতে হয় এলাকার বাসিন্দাদের। বর্জ্য ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনার অভাবে বছরের পর বছর বাসাবাড়ি সহ বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যবাহিত পানি প্রবাহিত হচ্ছে সড়কগুলোর উপর। দুর্গন্ধযুক্ত দূষিত পানির কারণে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন চর্মরোগ সহ বিভিন্ন রোগে। দীর্ঘদিন যাবত এই এলাকা থেকে ময়লা পানি, গার্মেন্টসের ময়লা পানি, বাসাবাড়ির ময়লা পানি, পাড়ায় পাড়ায় লোকজন যাইতে হয়, আসতে হয়, অনেক যন্ত্রণা করে, জলে তারপরে শুকায়। দীর্ঘ এই সংকট নিরসনে বারবার আশ্বাস দেওয়া হলেও আজও হয়নি সমাধান। এই রাস্তাঘাটের নাকি তো লোকজন এখন খুবই কম আসে, দোকানদারি করতে পারি না, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মালিকে মনে করেন এই নিয়ে গালাগালি আমাদের করে। আর 4 মাস ধরে বলতেছে যে এই 5-6 দিন আর 2-1টা পিঠ আছে, পয়সা করবো, তারপর হয়ে যাবে, কিন্তু হচ্ছে না তো। মহাসড়কে উন্নয়ন কাজের কারণে যানজটে পড়া পরিবহনগুলো বিকল্প হিসেবে ব্যবহার করে এসব সড়ক। এতে ক্ষতিগ্রস্ত হয় এর ড্রেনেজ ব্যবস্থা। আভ্যন্তরীণ যে ছোট ছোট রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো তারা ব্যবহার করেছে, এই কারণে ওই রাস্তাগুলোর একটা বড় ক্ষতি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পানিটা অপসারণ হইতে বাধার সম্মুখীন হয়েছে। তবে আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন করার জন্য, আশেপাশের বাড়িওয়ালা এবং দোকানদারকে সচেতন করার জন্য, তারা যেন ড্রেনের মুখগুলো বন্ধ করে না দেয়। শিল্পাঞ্চলের লাখো মানুষের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মেহেরপুরে জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা ফসলি জমি, বিপাকে 10টি গ্রামের কৃষক। 3 ফসলি জমিগুলোতে চাষাবাদ না হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। তবে খালের মুখ দিয়ে পানি সরানোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রথম দেখায় কোনো বিল মনে হলেও এটি আসলে ফসলি জমি। মেহেরপুরে এভাবেই পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা আবাদি জমি। সিংহাটি, পাটকেলপোতা, শিমুলতলা, দরবেশপুর সহ কয়েকটি গ্রামের জমিতে বন্ধ হয়ে গেছে ফসল উৎপাদন। বর্ষায় ভারী বৃষ্টিতে বিলের পানি আসে মাঠে। খালের মুখ বন্ধ থাকায় পানি সরতে না পারায় অকেজো হয়ে পড়েছে 3 ফসলি জমিগুলো। এতে অনেকটা বেকার হয়ে পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতা দূর করতে না পারলে ক্ষতির মুখে পড়বেন তারা। দুরবস্থা, আমরা চাষ করতে পারছি না, পানি আবদ্ধ হয়ে আছে। আমাদের এখানে যত কৃষক এরা অতি কষ্টের মধ্যে দিন যাপন করছে। পানি জলাবদ্ধতার কারণে এরা যে সমস্ত হতদরিদ্র কৃষক পথে বসে গেছে। পুরাতন দরবেশপুর মাউজায় সাধারণত এখানে খাল নেই সেটেলমেন্টের, কিন্তু তারা ফেলে দিয়েছে। এটা সংস্কার করে দিলে আমাদের এই পানিটা, এই 14টা গ্রামের পানি অমেন্দি বেড়াতে পারে। কৃষি বিভাগ জানিয়েছে চাষাবাদ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। ওই অঞ্চলের কৃষকদের নিয়ে আমরা এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা 2-1 দিনের ভিতরে কৃষকদের কাছে যাব, তাদের সমস্যা ওখানে তাদের সাথে কথা বলে ওখানে পানি নিষ্কাশনের কি ব্যবস্থা নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অবশ্যই সেখানে গিয়ে সরজমিনে দেখব বিষয়টা কি অবস্থা। এর মধ্যে যদি তারা কোনো বিষয় জানায় এবং তাদের কথাগুলো শুনবো, কৃষক যারা আছে কিভাবে, জনপ্রতিনিধি আছে, লোকাল লোকজন আছে, তাদের কথা শুনে কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মেহেরপুর সদর ও গাংনী উপজেলার 10টি গ্রামের প্রায় 20,000 পরিবার কৃষির উপর নির্ভরশীল। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপে জমিগুলো আবারও ফসল উৎপাদনে ফিরবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। তফসিল ঘোষণা হলেও নির্বাচনের আগে গণভোট হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা দেখছে না জামায়াত, যে কারণে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট চায় দলটি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই 2 ইস্যুতে এমন অনড় অবস্থানের কথা জানান দলটির নেতারা। আর তরুণদের ভবিষ্যৎ বৃহৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস, হইচকতা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন, তারপরেও গণভোট করার সময় থাকে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব।
কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 103, খুলনা 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো খুলনা 6 এবং বাগেরহাট 1 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খুলনা 6 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনের প্রস্তুতি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দল আপনাকে মনোনয়ন দিয়েছে, এই এলাকা নিয়ে আপনার কি ভাবনা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, কেন মানুষ আপনাকে বেছে নেবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের এই চ্যানেলকে, সাথে সাথে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশকে, পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পাইকগাছা কয়রা। আমরা দেখেছি এলাকা আসলে অবহেলিত। স্বাধীনতার উত্তরে এই পর্যন্ত যারা ক্ষমতা এসেছে এলাকার মানুষের উন্নয়নের কথা বলেছে, বাস্তবে সে উন্নয়ন এলাকার মানুষ দেখতে পারে নাই। এজন্য এলাকার মানুষ আমরা প্রতিশ্রুতি দিয়েছি ব্রিজ, কালভার্ট, রোডঘাট এবং এলাকার উন্নয়নে যে জিনিসগুলো প্রয়োজন। আমরা দেখেছি পাইকগাছা কয়রা থেকে একটা রুগী খুলনায় নিতে নিতে পথেই তাদের মারা যায়। এই জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমরা যেতে পারি, এলাকার হসপিটালগুলো আমরা এত উন্নয়ন করবো ইনশাআল্লাহ, যে উন্নয়ন আজ পর্যন্ত মানুষ কখনো দেখে নাই। আসলে এর সৌন্দর্য এত গুরুত্বপূর্ণ, মানুষ মোমবাতির আলো দেখেছে কিন্তু সূর্যের আলো দেখে নাই। আজ পর্যন্ত দেশ যারা স্বাধীনতার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এরা মোমবাতির মতো আলো দিয়েছে, কিন্তু আমরা সূর্যের আলো এদেশের মানুষ এখনো দেখে নাই। মোমবাতির আলো দিয়ে যেমন পুরো পৃথিবী আলোকিত করা যায় না, পুরো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যায় না, পুরো পৃথিবীর মানুষকে দেখানো যায় না, কিন্তু সূর্যের আলো দিয়ে পুরো পৃথিবীর মানুষকে দেখানো যায়। আমরা সেটাই স্বপ্ন দেখি, সেটাই লালন করি, যার কারণে এলাকার মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে জনমত তৈরি হয়েছে, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমি যদি এলাকার এমপি হই, আমি এক কথাই বলবো, এই এলাকায় এত বছর যে উন্নয়ন হয়নি তার থেকে 70 গুণ উন্নয়ন বেশি এলাকার মানুষের জন্য হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি আপনার সমঝোতার মাধ্যমে আপনার নির্বাচনে আসেন, যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিতে বলে, তখন আসলে কি করবেন? অবশ্যই আমরা সাংগঠনিকভাবে আমরা সংগঠনের প্রতি আনুগত্যশীল। আমার নেতা পীর সাহেব চরমনাই যখনই বলবেন যে সমঝোতার মাধ্যমে সমঝোতা কমিটি যে প্রার্থীকে দেবে, আমি তার পিছনে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। বিএনপি রয়েছে, এনসিপি রয়েছে, আর অন্যান্য দল রয়েছে, তারাও নির্বাচনে অংশ নেবে। কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য এই আসন? আলহামদুলিল্লাহ, আমরা মনে করি এই আসনে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ নাই, কোনো ঝুঁকি নাই, কারণ এই আসনের অধিকাংশ মানুষ, এই আসনের 80% থেকে 70% লোক ইসলাম প্রিয়, মানবতা প্রিয়, বাস্তব প্রিয়। তারা দেখেছে এ পর্যন্ত বিএনপি শাসন আমলে তারা কি করেছে, তারা বলেছে মানুষকে শান্তি দেব। আমি এক কথায় বলতে পারি, আমরা একটা সাপের গল্প শুনেছি, বাবুরাম সাপুরে কোথাও যা, বাপুরে আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, চোখ নাই কান নেই। আসলে এরকম কোনো সাপ হয় না। এদেশের বিএনপির বারবার তারা ক্ষমতায় দেখেছে, তারা উন্নয়নের কথা বলেছে, ওই বাবুরাম সাপুরের ওই গল্পের মতো। এদেশের মানুষ উন্নয়ন পায়নি। এজন্য আমি মনে করি এদেশের পাইকগাছার জনগণ এমন উদ্বুদ্ধ হয়েছে যে এদেশে 70% 80% ভোট ইসলামের পক্ষে আসবে। বিএনপির সাথে তো কোনো চ্যালেঞ্জই হবে না আমাদের। বিনা চ্যালেঞ্জে ইসলামের পক্ষে যারা থাকবে তারা বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বেছে নেবে হাত পাখাকে? হ্যাঁ, অবশ্যই তারা বেছে নেবে। তারা দেখেছে এখান থেকে আমরা 600 বছর আগে, 600 বছর মুসলমানরা শাসন করেছিল, তখন কিন্তু সনাতন ধর্মাবলম্বী আমাদের সাথেই ছিল, এবং তারা সরকারের সর্বোচ্চ কর্মশীল ওনারা ছিলেন, এবং সরকারের উচ্চ পর্যায়ে লেভেলে চাকরিজীবী বলেন তাদের পার্সেন্টেজ বেশি ছিল। তা মুসলমানদের এই অবস্থায় কখনো তাদের ধর্মের উপর, তাদের গির্জার উপর আঘাত হয়নি। এজন্য নতুন করে তারা দেখেছে যে আসলে বাস্তবতা 5 তারিখের পরে আমাদের আমি যে ঘোষণা দিয়েছিলেন ইসলামের পক্ষে, যে এতদিন যে অপপ্রচার হতো যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে তোমাদের মন্দিরে, তোমাদের গির্জায় হামলা হবে, এটা কখনোই সম্ভব না। এখন তো তারা বাস্তবে দেখতেছে। হ্যাঁ, অবশ্যই বেছে নিয়েছে, এবং তাদের ভিতরে 90% লোক এখন ইসলামকে তারা বেছে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এত যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী, তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের 37 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলের কাজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির।
পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস।